হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই আনাদার নিউ ভিডিও। তো আজকে আমরা দেখতে চলেছি চতুর্থ অধ্যায় তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের উদ্ভিদের বংশবৃদ্ধি। এখানে দেখো আমি একটি পিডিএফ তোমাদের সামনে ওপেন করেছি। এখানে তোমাদের মূল বিষয় কিন্তু দিয়ে দিয়েছে। চলো দেখি মূল বিষয় এখানে কি এরা দিয়ে দিল। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে প্রজনন আমাদের কিন্তু পার্ট 1-এ আছে। প্রজনন কাকে বলে দেখো এখানে আমাদেরকে বলে দিয়েছে যে জটিল প্রক্রিয়ায় জীব তার বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলে। এটা কিন্তু আমাদের এখানে বলে দিয়েছে। তো এখানে প্রজনন, তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রজনন দুই প্রকার, একটি অযৌন জনন আর একটি যৌন জনন। এখন আমাদের অযৌন জনন কি আর যৌন জনন কি আমরা পরবর্তীতে বুঝতে পারবো। এখন আপাতত জেনে রাখো অযৌন জনন আবার দুই প্রকার, একটা স্পোর উৎপাদন আর একটা হচ্ছে অঙ্গজ জনন। একটি স্পোর উৎপাদন, একটি অঙ্গজ জনন। হ্যাঁ, তারপরে এখানে আমরা আবার দেখতে পাচ্ছি যে অঙ্গজ জনন, যে একটা অঙ্গজ জনন আছে। অঙ্গজ জনন আবার দুই প্রকার, একটি প্রাকৃতিক অঙ্গজ জনন, একটি কৃত্রিম অঙ্গজ জনন। হ্যাঁ, দেখো কিছু ভাগ এখানে দেওয়া রয়েছে। তারপরে আমরা আবার দেখতে পাচ্ছি প্রাকৃতিক অঙ্গজ জনন আবার 4 প্রকার, দেহের খণ্ডায়ন, মূলের মাধ্যমে, রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে, পাতার মাধ্যমে। এগুলো প্রাকৃতিক অঙ্গজ জননের আবার 4 প্রকার এখানে দেখানো হয়েছে। তারপর আমরা এখানে আবার দেখতে পাচ্ছি কৃত্রিম অঙ্গজ জনন আবার 2 প্রকার, একটি কলম আর একটি হচ্ছে শাখা কলম। একটি কলম, একটি শাখা কলম। তাহলে আমরা দেখে আবার এখানে রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে এইটা আবার 6 ভাগে ভাগ করেছে। রূপান্তরিত কাণ্ডকে 6 ভাগে ভাগ করে আমাদের এখানে কি বলেছে যে প্রথমটা আমাদেরকে বলেছে টিউবার, তারপর বলেছে রাইজোম, তারপর কন্দ, তারপর স্টোলন, আপসেট, বুলবিল। এইগুলো কিন্তু এখানে বলে দিয়েছে। কিন্তু এইগুলো যে 6টা মূল বিষয় এখানে রয়েছে, এই 6টা মূল বিষয় কিন্তু আমরা এই যে নিচে যখন যাব দেখবো কিন্তু আমরা নিচে হচ্ছে এগুলো দেখতে পারবো, এর কাজ কি, এগুলো কিন্তু আমরা দেখতে পারবো। সো আমরা পরের পৃষ্ঠায় চলে এসে যে আমাদের প্রথমে এখানে দিয়ে দিয়েছে অঙ্গজ জনন। এই যে আমরা এই প্রজনন, জনন, যৌন জনন, তারপরে স্পোর উৎপাদন, অঙ্গজন, এটা তোমরা একদম মুখস্থ করে ফেলতে পারবো সহজেই। এখন আমরা দেখব যে অঙ্গজ জননটা কি। হ্যাঁ, চলো আমরা অঙ্গজ জননটা কি এটা আমরা দেখে আসি। এখানে আমাদের কি বললো, এখানে আমাদের বলেছে কোনো ধরনের অযৌন রেণু বা জননকোষ সৃষ্টি না করে দেহের অংশ খণ্ডিত হয়ে বা কোনো অঙ্গে রূপান্তরিত হয়ে যে জনন ঘটে তাকে অযৌন জনন বলে। তোমাদেরকে কিন্তু সৃজনশীলের কতে এই প্রশ্নটা আসতে পারে যে অঙ্গজ জনন কাকে বল বা অঙ্গজ জনন বলতে কি বুঝো। অঙ্গজ জনন বলতে যদি কি বুঝো তাহলে তোমাদের এই 3টা পয়েন্টে লিখে দেওয়া লাগবে। আর যদি শুধু বলে যে অঙ্গজ জনন কাকে বলে তখন তোমাদের কিন্তু খালি এই যে এইটুকু লিখে দিতে হবে। প্রথম টুকু খালি ক মার্কের, এই যে এটা ক মার্কের, এটা ক আর এটা হচ্ছে খ। তাহলে দেখো আমাদের একটা প্রশ্ন দিয়ে কিন্তু 2টা প্রশ্ন আমরা লিখতে পারবো। অঙ্গজ জননটা চলে গেল। তারপর আমরা দেখি আবার স্পোর উৎপাদন আছে, তাই না? স্পোর উৎপাদন, এখানে দেখি স্পোর উৎপাদন কি বলেছে। স্পোর উৎপাদন কোথায় ঘটে এটা কিন্তু তোমাদের এমসিকিউ আসতে পারে। স্পোর উৎপাদন ঘটে নিম্ন শ্রেণীর উদ্ভিদে। স্পোর উৎপাদন ঘটে নিম্ন শ্রেণীর উদ্ভিদে। তারপরে অনুবীজস্থলে স্পোর উৎপাদনের ভিতরে আমাদের একটি লাইন পাবো, একটি কথা পাবো, সেটা হচ্ছে অনুবীজস্থলী। এখন অনুবীজস্থলী কাকে বলে এই রকমও কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে। অনুবীজস্থলী কাকে বলে? উদ্ভিদ দেহের কোষ পরিবর্তিত হয়ে অনুবীজ বা একটি অঙ্গের সৃষ্টি করে তাকে অনুবীজস্থলী বলে। এটা কিন্তু তোমরা মুখস্থ রাখবা। এই যে এই লাইনটা কিন্তু তোমরা মুখস্থ রাখবা। এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। তোমাদেরকে আমি দেখাই দিব যে বিগত সালের বোর্ড পরীক্ষায় কত প্রকারই এসেছে এগুলা। তো নিচে দেখি নিচে কি বলেছে এরা, একটি অনুবীজস্থলীতে অণুজীব সংখ্যা যেমন মকর, তবে কখনো কখনো অনুবীজস্থলীতে একটি অনুবীজ থাকতে পারে।
তো আমরা স্পোর উৎপাদন কি, যেখানে আমি একটা ছবি দিয়েছি, তোমরা কিন্তু এই ছবিটি লক্ষ্য করলে বুঝতে পারবে স্পোর উৎপাদন কি। হ্যাঁ, এটা হচ্ছে স্পোর উৎপাদন। স্পোর মানে এই যে দেখো কীভাবে, এই যে এখানে এই যে কারণে খেলে এত বড় বড় যে এই বেরোয়েছে, এইগুলোই কিন্তু তোমাদের স্পোর উৎপাদন বলতে বোঝানো হয়েছে। সো আমাদের স্পোর উৎপাদন আর কনিডিয়াম সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি কে করে, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। কনিডিয়া সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে পেনিসিলিয়াম, কনিডিয়ার মাধ্যমে বংশবৃদ্ধি করে পেনিসিলিয়াম। হ্যাঁ, তোমরা আশা করি বুঝতে পারছো। তো আমরা স্পোর উৎপাদন গেল, অঙ্গজনন গেল। এখন আমরা দেখব যে প্রাকৃতিক অঙ্গজনন, কৃত্রিম অঙ্গজননের আগে তোমরা এখানে প্রাকৃতিক অঙ্গজননের যে দেহের খণ্ডায়নটা আছে, এটা আমরা একটু পড়ে নিই। প্রাকৃতিক অঙ্গজনন, আগে এটা আমরা দেখি। প্রাকৃতিক অঙ্গজনন বলতে কি বোঝায়? প্রাকৃতিক অঙ্গজনন বলতে যদি কি বোঝায়, তাহলে তুমি এই লাইনটা দিবা, এই লাইনটা দিয়ে আর এই যে এইগুলা আছে এইগুলা দিতে পারবা। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, প্রাকৃতিক অঙ্গজনন বলতে বিভিন্ন পদ্ধতিতে স্বাভাবিক নিয়মে এক ধরনের জনন দেখা যায়, সেই সকল জননকেই প্রাকৃতিক অঙ্গজনন বলা হয়। তো প্রাকৃতিক অঙ্গজনন আমরা কত প্রকার বলেছিলাম? প্রাকৃতিক অঙ্গজনন আমরা 4 প্রকার বলেছিলাম। সেই প্রাকৃতিক অঙ্গজনন এখন 4 প্রকার কী কী সেটা কিন্তু আবার এখানে বিশ্লেষণ করা হয়েছে। যে দেহের খণ্ডায়ন সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদে এ ধরনের জনন দেখা যায়। সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদে এ ধরনের জনন দেখা যায়। উদ্ভিদ দেহের কোনো কোনো কারণে খণ্ডিত হয়ে প্রতিটি খণ্ডকে একটি স্বাধীন উদ্ভিদ হিসাবে জীবনযাপন শুরু করতে পারে। তোমরা কিন্তু যদি দেহের খণ্ডায়ন বলতে কি বোঝো, তাহলে কিন্তু তোমরা এটুকু দিতে পারবো। বা এই যে এখানে মূলের মাধ্যমে কত কিছু বোঝানো হয়েছে, যে কোনো কোনো উদ্ভিদের মূল থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হতে পারে, যেমন পটল, বেগুন, সেগুন ইত্যাদি। কোনো কোনো মূল খাদ্য সঞ্চয়ের মাধ্যমে বেশ মোটা ও রসালো হয়। এগুলো কিন্তু তোমাদের সব হচ্ছে মূলের মাধ্যমে। বা রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে কিছু কাণ্ডের অবস্থান ও বাইরের চেহারা দেখে তাকে কাণ্ড বলে মনে হয় না, এরা পরিবর্তিত কাণ্ড। যদি বলে পরিবর্তিত কাণ্ড কাকে বলে, তাহলে কিন্তু তোমরা এখানে আবার লিখতে পারবা যে সকল কাণ্ডের বাইরের চেহারা দেখে তাদেরকে কাণ্ড বলে মনে করা হয় না, তাদেরকে পরিবর্তিত কাণ্ড বলা হয়। সো এখানে আবার নাম্বার আছে আপসেট। তোমাদের পিডিএফটা সাজানো একটু উলট পালট হয়ে গিয়েছে, এজন্য আমি খুবই দুঃখিত। তো যেগুলো আসছে সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দিই। এখানে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, এগুলো থেকেই ঘুরে ফিরে প্রশ্ন আসে, এজন্য এগুলোই তোমাদেরকে দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পারছো। আপসেট, কিছু কিছু জলজ উদ্ভিদের শাখা কাণ্ড বৃদ্ধি পেয়ে একটি নতুন উদ্ভিদ উৎপন্ন করে। কিছুদিন পর মাতৃ উদ্ভিদ থেকে একটি বিচ্ছিন্ন হয়ে স্বাধীন উদ্ভিদে পরিণত হয়, এগুলোকে আপসেট বলা হয়। আপসেটের উদাহরণ কি? কচুরিপানা ও টোপাপানা। তোমাদেরকে এখান থেকে কিন্তু তোমাদেরকে প্রচুর এমসিকিউ আসবে যে আপসেটের উদাহরণ কি, আপসেটের উদাহরণ কি, লেখো। বুলবিলের উদাহরণ কি? চুপড়ি, আলু। পাতার মাধ্যমে কচুরিপানা, পাতার মাধ্যমে কোন উদ্ভিদ উৎপন্ন হয়, যেমন কচুরিপানা। প্রাকৃতিক অঙ্গজনন বলতে কি বোঝায়, যে এইগুলো কিন্তু তোমাদেরকে দেওয়া হচ্ছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী দিন এই যে কলম থেকে, এই কলমের এখান থেকে শুরু করব। এই যে এখানে গুটি কলম বলতে তোমাদেরকে বোঝানো হয়েছে, এই গুটি কলম বলতে তোমাদেরকে বোঝাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।